আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা রাখি ভালো আছেন। আমি আসলে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা প্রত্যেকজনে বাংলাদেশী নাগরিক হিসেবে আছি, যার কারণে আমাদেরও অধিকার কিছু বিষয় বলা। সেই দৃষ্টিকোণ থেকে একজন সাধারণ মানুষ হিসেবে কিছু বিষয় উপস্থাপন করতেছি, যে বিষয়গুলো আসলে আমি মনে করি যে বিষয়গুলো আমাদের অবশ্যই করা উচিত, বা এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা এড়িয়ে চলা উচিত। এখানে হয়তো পারে আপনারা লেখা দেখতেছেন। তো প্রথম আমি যে শিরোনামটা দিছি সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের করণীয় এবং কি বর্জনীয় বিষয়। করণীয় বর্জনীয় বিষয়, এটা হচ্ছে অত্যন্ত একটা বিষয়, কারণ এটা আমাদের দৃঢ়তাভাবে কাজ করার জন্য এই বিষয়গুলো আমাদের অবশ্যই করা এবং কি না করা উচিত। এখানে প্রথম নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাঁদে না পড়া। ফাঁদে না পড়া, এই শুধুমাত্র এটা বলার উদ্দেশ্য হচ্ছে, সর্বপ্রথম আমাদের যেটা সমস্যা বাংলাদেশে এখন বর্তমানে, সেটা হচ্ছে ষড়যন্ত্র চলতেছে। ষড়যন্ত্র কারা করতেছে? পরিষ্কার ভাষায়, একেবারে সহজ ভাষায় যদি বলি, ইন্ডিয়ার সরকার মোদি করতেছে। একেবারে সহজ ভাষায় বললাম, ইন্ডিয়ার জনগণের কথা বলতেছি না। ইন্ডিয়ার সরকার মোদি একমাত্র, কারণ বর্তমানে নেতার নাম হচ্ছে মোদি। এক এক কথায় বলে ফেললাম। এখানে এটা বলার জন্য আমার এই সাহসের দরকার হয় আমি মনে করি না। এটা স্বাভাবিক মনে করি। এটা লুকিয়ে রাখাটা বিষয় নয়। এটা স্পষ্ট করা, মানুষকে জানানো বিষয়। শত্রুকে যদি আমরা না চিনি, আমরা নিজেদের অস্তিত্ব থাকবে না। বিগত 15-16 বছর ধরে যে লুটতরাজ করেছে, যে হত্যাকাণ্ড করেছে, এগুলো সবই যে কোনো বিষয় ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইন্ডিয়া এবং কি বাংলাদেশের সরকার, তারা মিলে কাজগুলো করেছে। ফাঁদে না পড়া। আরেকটা বিষয় হচ্ছে, এখানে বিশেষ করে তারা চাইবে আওয়ামী লীগকে আবার রাজনীতি করার জন্য বলা। এই সুযোগটা কখনো দেওয়া যাবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটাই আমি সবচেয়ে উত্তম মনে করি, একেবারে পারফেক্ট মনে করি। যদি আপনারা নিষিদ্ধ না করেন, তাহলে তাদেরকে নিষিদ্ধ করুন যারা এত থেকে এত দুর্নীতি করেছে, যারা একটা হত্যাকাণ্ডের সাথে জড়িত, এত পর্যন্ত দুর্নীতির একটা সীমানা করা সমস্যা নেই, একটা সীমানা করেন। এত দুর্নীতি করেছে, এত জুলুম করেছে, মানুষের উপর অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, তাদেরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করেন। তাহলে আইন আদালতভাবে, অর্থাৎ আওয়ামী লীগকে যদি দলীয়ভাবে নিষিদ্ধ না করা হয়, তাহলে ব্যক্তি পর্যায়ে তাদেরকে নিষিদ্ধ করুন। কারণ মোবাইল কম্পিউটারে যখন একদিকে ভাইরাস হয় যে কোনো একটা সফটওয়্যারে, তাহলে পুরোটাই রিফ্রেশ করতে হয়, পুরোটাই পরিষ্কার করতে হয়। এমন না যে আপনি শুধু মোবাইলের একটা অংশ পরিষ্কার করলে হবে না, কারণ এই ভাইরাসটা সব জায়গায় সমস্যা করবে। এই জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, জালেমদেরকে, খুনিদেরকে সহযোগিতা করা মানে হচ্ছে মজলুমদেরকে অন্যায় করা। এটা কখনোই ছাড় দেওয়া যাবে না। আর এরা যে ফাঁদগুলো ফেতেছে, যে ফাঁদগুলোর আরেকটা ফাঁদ হচ্ছে আমাদের ভিতরে অস্থিতির সৃষ্টি করা, বিশৃঙ্খলা করা। তার দ্বিতীয় আরেকটা শক্তি আসি বাংলাদেশে নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করা। এরপরে আমাদের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে। তো এটা সর্বপ্রথম হচ্ছে তাদের কথা বিশ্বাস না করা। কাদের কথা? আওয়ামী লীগের কথা বিশ্বাস না করা। এই মানুষগুলো যতবার মানুষকে বিশ্বাস করে ধোঁকা দিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে আর কাউকে দেয়নি। এজন্য আমাদের আগেকার যে রাজনীতি করেছে, একটা দল আসবে আর একটা দল করবে, মারবে, খাটবে, দুর্নীতি করবে, একটা আপোস করবে উভয় দলের মধ্যে, এটা চিরতরে মুছে ফেলতে হবে। এটা যদি না মুছি, তাহলে কিন্তু বাংলাদেশে ভবিষ্যতে আরো ভালো কিছু কখনো আশা করা যাবে না। আমি কথাটা আর লম্বা করলাম না। এরপরে হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। এখানে ফাঁদের পরে হচ্ছে কি, এই ফাঁদ এটা আটকানোর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শুধুমাত্র একটা বিষয়,
সেটা হচ্ছে ষড়যন্ত্র রুখে দিতে সমস্ত দল ঐক্যমত হয়ে কাজ করা। মনে করেন এই ফাঁদে আটকানোর জন্য কোনো জামাতকে ডাকবে, কোনো বিএনপিকে ডাকবে, কোনো নেতাকে নিতে চাইবে বা বর্তমান সরকার কাউকে হাত করতে চাইবে, অথবা বিশিষ্ট কোনো আইনজীবী ব্যক্তিকে হাত করতে চাইবে। এগুলা রোখার জন্য ঐক্যবদ্ধ একটা কমিটমেন্ট করা যে আমরা এদের ফাঁদে পা দেব না। যদি আমরা কিছু করি এদের সাথে কথা বলে সবাই ঐক্যবদ্ধ হয়ে এটার মোকাবেলা করব। এদের সাথে একটা কথা, একটা বিষয় নিয়ে কাজ করব। এদের ভিতরে যারা অন্যায় করেনি তাদেরকে অন্যায় হিসেবে দোষী করে শাস্তি দেওয়াটাই অনুচিত। কারণ এটা হচ্ছে এরা জুলুম করেছে, আমরা জুলুম করতে পারি না। তো এগুলা স্পষ্ট করা, তাদের সাথে আলোচনা বা কথা বলা, যে কোনো কথাই হোক, অর্থাৎ এক কথায় ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধর বিকল্প নাই। এখানে প্রত্যেকজনে যদি এই মুহূর্তে প্রত্যেকটা দল ক্ষমতা যাওয়ার জন্য যদি ব্যস্ত হয়ে পড়ে, এক দল অন্য দলের প্রতি যখন আমরা ঘৃণা ছড়াবো, এটা সুযোগ, আর একটা ফাঁদ, এটা একটা সুযোগ। এই জন্য আমরা এক অপরের বিরুদ্ধে বলি, যেটাই বলি এটা কম বলার চেষ্টা করব। আর যদিও বা বলি বা বিভিন্ন স্বার্থে, কিন্তু আমরা একটা কমিটমেন্ট ও ঐক্যবদ্ধ থাকবো, সেটা হচ্ছে এই ফাঁদে না পড়া, ষড়যন্ত্র রুখে দেওয়া। বাস এতটুকু বললাম। এরপরে ৩ নম্বরে হচ্ছে এগুলা করতে গেলে আমাদের ভয় দূর করতে হবে, সাহস নিয়ে চলতে হবে। বিগত ১ মাস পূর্বেও, ৫ দিন পূর্বেও, এবং কি আমি নিজেও ১ ঘন্টা পূর্বেও এতটুকু বিশ্বাস হয়নি সরকার চলে যাবে, কিন্তু হয়েছে তো। সাহস নিয়ে ভয় দূর করে চলতে হবে। এটা কেন বলতেছি জানেন? আমাদের ভিতরে একটা ভয় কাজ করে যে আমি এটা করলে মনে হয় আমাকে এই আমার দেশ আক্রমণ করবে, আমার এটা করবে, ওটা করবে। এই যে আমরা যে একটা সরকারকে, একটা গোষ্ঠীকে ভয় পাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা আমাদের। সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ভয় করা। এদের নাম না বলা। স্পষ্টভাবে উচ্চারিত করুন। পুরো জনগণ আপনাদের সাথে আছে। দেখেন আমরা সবাই রাজনীতি শুধুমাত্র পুরো পৃথিবী জীবনের জন্য এখানে, মানে এটাই মাত্র একমাত্র আমাদের আখিরাত বলতে কিছু না, শুধুমাত্র দুনিয়া। এটা চিন্তা করলে ভুল হবে। আর যদি আপনি এটা চিন্তা করেন শুধুমাত্র এই দুনিয়ার জন্যই করতেছেন, তাহলে আপনি কেন করতেছেন? আরেকজনকে বই করে নিজের সিংহাসন পাকাপোক্ত করা এটা কোনো বিষয়? নিজের যতটুকু আছে এতটুকু, কারণ আমার একটা বয়সের শেষ আছে, আমি একদিন মারা যাব। তাহলে যতটুকু বাসি ভয় করুন। ভয় কেন করতে হবে এদেরকে? ভয়টা ফেলে দিতে হবে। সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে কোন ক্ষেত্রে বলতেছি? ফাঁদে ষড়যন্ত্র না পড়ার ক্ষেত্রে। যাই হোক, এখানে ৩ টা বিষয় আলোচনা করেছি। আমার কথাটা প্রায় শেষের দিকে। সর্বশেষ আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে সব রাজনীতিবিদদের ঐক্য করে কিছু বিষয়, অর্থাৎ সমস্ত রাজনীতিবিদদের কিছু বিষয় নিয়ে আমাদের ঐক্য করতে হবে। পুরো এই রাষ্ট্রের, বাংলাদেশ রাষ্ট্রের একটা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিভাবে উন্নত করা যায়, কিভাবে আমরা বিদেশি চাপ মুক্ত থাকতে পারি, কিভাবে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি। যদি আপনাদের দ্বারা যদি এই সাহস না থাকে, তাহলে প্রত্যেকটা দল যে ক্ষমতা আসুক, বর্তমানে আসুক, ছাত্রদের যারা সাহসী বুদ্ধি, তাদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ তাদের ভিতরে সাহস আছে। সাহসী মানুষেরাই জয় করেছে বাংলাদেশ, সাহসী মানুষেরাই ভবিষ্যৎ করবে। আর যদি আপনাদের সাহস না থাকে, পুরনো মাথার ব্রেন নিয়ে, স্মৃতি নিয়ে, বর্তমান পরিস্থিতি যদি আপনি শিক্ষা না নিয়ে যদি আগের মতো করেই চলেন, তাহলে কাজ হবে না। এজন্য আমাদের বাংলাদেশের যেটারে বলি ফাউন্ডেশন, হ্যাঁ, ঐক্য কমিউনিটি করা। যেমন ধরেন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। সমস্ত রাজনীতি, এখানে বিএনপি, জামাত, ইসলামী যত দল আছে সবাই, বর্তমান সরকার, বুদ্ধিজীবী, মানে দলীয় হোক, নির্দলীয় হোক, যেটাই হোক, প্রত্যেকজনের একটা কমিটমেন্ট করতে হবে। সেটা হচ্ছে কি? আমরা বাংলাদেশের মধ্যে অর্থনৈতিকভাবে শক্তিশালী হব। ঋণ নিয়ে কেন করতে হবে সবকিছু? আমরাই মানুষকে ঋণ দেব। এই জিনিসটা, এই কমিটমেন্টটা কি? কারো কি সাহস নেই এটা করার জন্য? এটা সাহস নেয় কেন? কোনো আজ পর্যন্ত কোনো রাজনীতিবিদের মুখ দিয়ে এই কথাটা শুনি না কেন? আমার মাথায় আসে না। যাই হোক,
মানে আমার কথা হচ্ছে অর্থনৈতিকভাবে আমাদের শক্তিশালী হতেই হবে। আমরা মানুষকে ঋণ দেবো, আমরা ঋণ নেব না। একটা কমিটমেন্ট হচ্ছে এটা। ২ নম্বরে হচ্ছে শিক্ষায় উন্নতি হওয়া। মানে শিক্ষার খাতের মধ্যে কখনো রাজনীতি ঢুকানো যাবে না। প্রচলিত রাজনীতি। শিক্ষা এমনভাবে উন্নত করতে হবে যে এই শিক্ষা দিয়ে পদ্মা সেতু ব্রিজের মতো আরো যদি ব্রিজ বানানো হয়, বাইরের বিদেশি ইঞ্জিনিয়ার আনতে পারবেন না। বাংলাদেশি ইঞ্জিনিয়ারিং দিয়ে করতে হবে। ভবিষ্যতে যদি বাংলাদেশে যদি বিমান তৈরি করেন, বাংলাদেশে যদি কোনো যন্ত্র আবিষ্কার করেন, এ শিক্ষার মধ্যেই করবে, অর্থাৎ ছাত্ররাই করবে। হোক সেটা মাদ্রাসা, হোক সেটা স্কুল, কলেজ যেটাই। এরকম একটা মাদ্রাসা হলে এদের সাথে একটা পরামর্শ করে কিভাবে এটাকে উন্নত করা যায় এই চিন্তা এটার মধ্যে সবচেয়ে বেশি জরুরি। কারণ পুরো পৃথিবীর মধ্যে যারা শাসন করে তারার মধ্যে এই শিক্ষাটা আছে বিধায় করতে পারতেছে। এটা যখন আসে তাদের বুদ্ধির কারণে অর্থনৈতিক শক্তি সব দিকে শক্তি এসেছে শিক্ষার কারণে। এটা একটা ২ নম্বরে। ৩ নম্বরে হচ্ছে সামরিক বাহিনী উন্নত করা। সামরিক বাহিনী বলতে প্রত্যেকটা দেশের মধ্যে তো সামরিক বাহিনী রয়েছে। এগুলারও উন্নতি করতে হবে। এগুলার নিঃস্বার্থ করতে হবে। পাশাপাশি বাংলার জনগণকে প্রত্যেকটা পরিবারের যারা আছে লক্ষ, ৫ লক্ষ, ১০ লক্ষ, ৫ কোটি, ১০ কোটি মানুষকে ট্রেনিং দেওয়া দরকার। ৩ মাস, ৪ মাস, ৫ মাস, ৬ মাস সরকারিভাবে ট্রেনিং দিয়ে তারা তাদের কাজ করবে। সরকারি চাকরি দেওয়ার প্রয়োজন নাই। কেন? এটা করলে এই দেশটা রক্ষা করার জন্য স্বাধীনতার কোনো শেষ নাই। একটা স্বাধীন হলে ভবিষ্যতে সেটা অচল হলে আবার স্বাধীন করতে হয়। তাহলে কি হবে? আমাদের একটা শক্তি হবে। একটা শক্তি হবে। কোনো দিকে ডাক দিলে যেন যারা সামরিক বাহিনীর ট্রেনিং দিয়েছে তারা যেন কি এগিয়ে আসতে পারে। এরপরে হচ্ছে দেশের সুরক্ষায় হাতিয়ার উন্নতি করা। দেশের সুরক্ষায় যেমন ধরেন নিরাপত্তার স্বার্থে অস্ত্র, বোম, হ্যাঁ? যুদ্ধ বিমান যত কিছু সরঞ্জাম আছে এগুলা নিয়ে আমাদের গড়ে খানা থাকুক না থাকুক শত্রু মোকাবেলায় আপনার অস্ত্র থাকতে হবে। তাহলে আপনি শত্রুর ফাঁদে শত্রুর মোকাবেলা করতে পারবেন। এটা হচ্ছে খুব একটা জরুরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এরপরে হচ্ছে কর্ম দেওয়া, বেকারত্ব দূর করা। আমাদের একটা কর্ম করতে হবে মানুষের নতুন কর্মসংস্থান তৈরি করা দেশে বিদেশে বাংলাদেশে। কারণ বাংলাদেশে কোনো একজন মানুষ যদি কর্ম করতে চায় ৩ লাখ টাকা, ৪ লাখ টাকা, ৫ লাখ টাকা নিয়ে সে অনেক চিন্তা করে। যখন একটা কাজ করতে যাবে চাঁদাবাজি চলে আসবে। যখন একটা কাজ করতে যাবে দেখবে যে সেখানে আয় ব্যয় নেই। কারণ আমাদের সমাজে জিনিসের এতই দাম, এখানে এতই ভেজাল। সৎভাবে ব্যবসা করতে গেলেও এক সমস্যা, আর অসৎভাবে ব্যবসা করতে গেলেও মানুষকে প্রতারণা করতে হবে। এইজন্য এখান থেকে আমাদের বাহিরে আসার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। শেষের দিকে এরপরে হচ্ছে মানুষকে যেমন ধরেন বাংলাদেশে যারা বয়স্ক আছে, একসময় মানুষ ছিল কিরকম আর এখন হচ্ছে কিরকম। দিন আমরা অধঃপতনের দিকে যাচ্ছি কেন? একটা সমাজ ধ্বংস হয় যখন মানুষ নারী পুরুষ একাকার হয়ে মিলেমিশিত হয়ে যায়। তখন সেই সমাজে হ্যাঁ, জনসংখ্যা কমে যায়। ইউরোপের অনেক রাষ্ট্রের মধ্যে জনসংখ্যা কমে যাচ্ছে। এটা অন্যতম একটা কারণ। এরপরে হচ্ছে মাদকাসক্তর কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ এদের কোনো ব্রেন হিতাহিত জ্ঞান থাকবে না। এইজন্য মানুষকে পরিবর্তন শুধুমাত্র নিয়ম কানুন, টাকা পয়সা দিয়ে এগুলা করেই সম্ভব না। পাশাপাশি সমস্ত মানুষকে বিশ্বাস ও আদর্শের মাধ্যমে পরিবর্তন করতে হবে। এটা কেমন করে করবে? এটা সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে ইসলাম। বাংলাদেশ এটা যদি কোনো অন্য রাষ্ট্রও যদি হতো, ইসলাম রাষ্ট্রের নাম হচ্ছে ইসলামী রাষ্ট্র। যদিও ইসলামী নয়, তবুও আমি বলতাম যদি এটা সেক্ষেত্রে যদি ইন্ডিয়া হতো তবুও আমি বলতাম এই কথাটা। সেটা হচ্ছে মানুষকে পরিবর্তনের লক্ষ্যে কাজ করার জন্য সরকারিভাবে যারা বিশ্বস্ত আলেম আছে, যাদের জ্ঞান আছে, যাদের দুনিয়া আখিরাতের ২ টা জ্ঞান আছে, তারা সরকারিভাবে নিয়োগ দেওয়া। বিভিন্ন জায়গায় জেলা উপজেলায় দাওয়াতি কাজের ভূমিকা রাখা সরকারিভাবে। সেখানে নারী পুরুষ সবাই আসবে।
সপ্তাহে একবার আলোচনা করুন। প্রতি সপ্তাহে একবার, প্রতি সপ্তাহে একবার। তাহলে দেখবেন মানুষের ভিতরে দুর্নীতি, লুটতরাজ এগুলো আস্তে, আস্তে কমে যাবে। এগুলা কমার জন্য শুধুমাত্র বল প্রয়োগ করে হবে না। এখানে বিশ্বাস আদর্শের মাধ্যমে পরিবর্তন করার জন্য দাওয়াতি কাজ সঠিকভাবে বিশ্বস্ত যারা সত্যিকার অর্থে জ্ঞান রাখে। কারণ ইসলামী কথা বলতে গেলে সবচাইতে বড় সমস্যা হচ্ছে না বুঝে, না জানে ইসলামের মধ্যে এসে কাজ করানো যায়। সবচাইতে সহজ কাজ। আপনি যদি কোনো ডাক্তারকে যান, সে অন্তত প্রাথমিক জ্ঞান রাখতে হবে সে কতটুকু ডাক্তার হতে পারবে। কিন্তু ইসলামের মধ্যে এমন একটা বিষয় হয়ে গেছে, যেই হোক না কেন আমরা শুধুমাত্র লেবাসের দিকে তাকিয়ে, কণ্ঠের শুরুর দিকে তাকিয়ে তাকে বড়ত্ব মনে করি। এটা হচ্ছে আমাদের জ্ঞানগত ভুল। এই শিক্ষাগুলো আমাদের দিতে হবে। যেমন ধরেন বাংলাদেশের মধ্যে অনেক দল ভূমিকা রাখতেছে, বিশাল একটা দল যারা কোরআন সুন্নাহ দিকে ডাকতেছে। তাদের মাধ্যমে এরকম যারা আছে তাদের মাধ্যমে এ দাওয়াতি কাজের বাংলাদেশকে পরিবর্তন করার স্বাধীনতা, স্বাধীনতা বলতে শুধু কি নয়, মানুষকে ছেড়ে দেওয়া নয়, মানুষকে নিয়ম শৃঙ্খলার মধ্যে এনে উন্নত করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আদর্শিকভাবে পরিবর্তন করতে হবে। এরপরে হচ্ছে দল ও শক্তি অপব্যয় না করা, যে আসে দলীয় পাওয়ার না দেখা। আর কোনো একটা সরকার ২ বারের চেয়ে বেশি আসতে পারবে না। তাহলে চিন্তা করবেন আমি যদি ২ বারের চেয়ে বেশি আসতে না পারি, তাহলে অন্য কেউ আসবে। দলীয় প্রভাব মুক্তি থাকতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা জরুরি। এরপরে হচ্ছে শিক্ষিত ব্যক্তি ছাড়া অন্য কেউ ভোট দিতে পারবে না। এটা একটা করা। কতটুকু শিক্ষা হলে একজন মানুষ মাদ্রাসা পড়লে কমসে কম আমি গনি দাওরা পাস করতে হবে, যেটা মাস্টার সরকারিভাবে সার্টিফিকেট দিয়েছে মাস্টার হিসাবে, এবং কি আলিয়া পর্যন্ত কামেল পর্যন্ত পড়তে হবে। আর স্কুলের মধ্যে হলে আমার মনে হয় মেট্রিক নয়, মেট্রিকের চেয়ে আরও উপরে যাওয়া জরুরি। কিন্তু কমসে কম মেট্রিক পরীক্ষা দিতেই হবে। মেট্রিক পরীক্ষা কমসে কম দিতে হবে। আবার মেট্রিক পর্যন্ত অবশ্যই তার পড়তেই হবে। পড়লে হবে না, তাকে পরীক্ষায় দিতে হবে। পরীক্ষার মধ্যে সে পাস হোক, ফেল হোক, পরীক্ষা পর্যন্ত দিতে হবে। আর যারা লেখাপড়া করেনি, রিক্সা চালক, ভ্যান চালক, অশিক্ষিত, এদের ভোট আমি মনে করি না নেওয়াটাই উত্তম। কারণ এগুলা নিলে কি হয়, মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য এদেরকে ব্যবহার করে। আমার কথা হচ্ছে দেখেন, কোনো একজন পুলিশ, কোনো একজন আর্মি, কোনো একজন ডাক্তার, কোনো একজন এই যেকোনো উচ্চ পদের মধ্যে যেতে গেলে তাকে শিক্ষিত হতে হয় না? হয়। যে শিক্ষিত হলেই তো পুরো একটা রাষ্ট্র চালাবে, যেই পদে যাবে সেই পদ চালাবে। কিন্তু আমার কথা হচ্ছে পুরো একটা রাষ্ট্র পরিবর্তন করবে ২ জনে ৩ জন লোক। ২ বা ৩ জনে বা ৩ টা দল মিলে বোর্ডের মধ্যে দাঁড়িয়েছে। তো এখানে যদি অশিক্ষিত যাদের জ্ঞান নাই তারা যদি তাদেরকে যদি আপনি দেন, একজন বেছে নেন, তারা কি বুঝবে আমাকে বলেন? এই বোঝার কি কখনো ক্ষমতা আছে যে, যে এ রাষ্ট্র চালাক, এ রাষ্ট্র চালাক? এটা কেন হবে? কারণ আমরা একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে একটা ছিল মেধাই সবসময় থাকবে। তো আমার কথা হচ্ছে ভোটের ক্ষেত্রে মেধা কোথায়? যে ভোট দিবে তার মেধা না থাকলে তাহলে সে ভোট দিবে কেমন করে? এখানে তো মেধা হচ্ছে না, মেধা হচ্ছে না। প্রকৃতপক্ষে একটা কোটা হিসেবেই হচ্ছে। কেউ এ দল করবে, কেউ ও দল করবে। মানুষের ব্রেন জ্ঞান খুলে দিতে হবে। এজন্য এটা করতেই হবে। তো আমার কথা এখানে শেষ। শেষদিকে হচ্ছে রাজনীতিবিদদের ঐক্যমত হয়ে এখানে আমার কথা এটাই শুধু নয়, এখানে আরো যোগ হতে পারে, অনেক বাদ হতে পারে। একটা কমিটমেন্ট করে সবাই এগিয়ে যেতে হবে। যে সরকার আসুক এগুলা নিয়ে ভবিষ্যতে কাজ করবে। যে সরকার আসুক এগুলা নিয়ে ভবিষ্যতে কাজ করবে। নতুন, নতুন বিষয় এখানে যোগ হবে। কারণ রাষ্ট্রের দায়িত্ব মানে হচ্ছে কি, রাষ্ট্রের আমি চাকরি করতেছি। রাজনীতি থেকে, রাষ্ট্র থেকে যখন আমি ইনকাম হওয়া, অবৈধভাবে দুর্নীতি হওয়া যখন মানুষ বন্ধ করে দিবে সমস্ত পদে, তখন দেখবেন রাষ্ট্রের মধ্যে দলীয় পাওয়ার দেখিয়ে ইনকাম করার মানুষ খুঁজে পাওয়া যাবে না। মানুষ নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকবে। তখন দেশ উন্নত হবে। এখন আমরা ছাত্র যুবকদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করে যে দীর্ঘ ১৫ বছর নয়, একেবারে ৫৩ এত বছর পর্যন্ত এভাবেই চলছে স্বাধীনতার পর থেকে। এখান থেকে বাইরে আসতে হবে। আমরা অন্যান্য রাষ্ট্র থেকে অনেক কিছু ফলো করতে পারি। যাদের কমিটমেন্ট ঠিক আছে আমেরিকার মধ্যে,
কিন্তু তারা সরকার বদললেও তারা কমিটমেন্ট হিসেবে কাজ করে, বিশ্ব পরিচালনা করতে চায়। তো আমরা কেন পারবো না? আমরা কেন ঋণের মধ্যে থাকবো? এই বিষয়গুলো যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই, অবশ্যই ভবিষ্যতে নতুন দিগন্তে পুরো বিশ্বের মডেল হিসেবে বাংলাদেশ হয়ে উঠবে। এটাই দোয়া করি। ভুল হলে ভুলগুলো ভুল হিসাবে দেখবেন। ভালো হলে অবশ্যই একটু ভালো হিসাবে দেখবেন। আমার কথাটা এতটুকুই শেষ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।